মুঘল আমলের আগ্রাকে কল্পনা করতে প্রয়োজন এক অদ্ভুত কল্পনা শক্তি। আপনি চোখ বন্ধ করে ভাবতে পারেন একটি স্বর্গীয় নগরীর কথা, যেন ভারতের ভেনিস। আগ্রায় তখন প্রায় ৪৫টি বিশাল বাগান প্রাসাদ ছিল, যেখানে মানুষ নৌকায় চেপে এক বাগান থেকে আরেক বাগানে যাতায়াত করত। আগ্রার প্রায় সব প্রধান স্থাপত্যের মূল প্রবেশপথই ছিল নদীর দিক থেকে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে অনিয়ন্ত্রিত নগরায়নের ফলে একসময়ের এই রাজকীয় নগরীর অধিকাংশ প্রাসাদ ও বাগান ধ্বংস হয়ে গেছে। আজকের আধুনিক আগ্রায় মাত্র ১৫টি স্থাপত্য কোনো রকমে টিকে আছে। আগ্রা শহরকে ঘুরে দেখার জন্য আমাদের হাতে সময় ছিল মাত্র একবেলা। সবকিছু যে ঘুরে দেখার সময় পাবো না, সেটা আগেই বুঝতে পেরেছিলাম। তাই বেছে নিয়েছিলাম এমন কিছু স্থান যা একাধারে জনপ্রিয় এবং যার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আগ্রা ঐতিহাসিক শহর। এখানকার বাতাসেও ইতিহাস বোধহয় ফিসফিস করে। শহরের মাথার উপর দিয়ে গড়ে উঠেছে নবনির্মিত মেট্রো। এক সময়ের মুঘল রাজধানী এখন আধুনিকতার মোড়কে উদযাপিত। তবে আগ্রা মানেই যে শুধু তাজমহল তা কিন্তু নয়। ঠিকঠাক আগ্রা শহরকে ঘুরে দেখতে হলে হাতে কমপক্ষে ৩ দিন সময় রাখতেই হবে। আমাদের ব্যস্ত জীবন, ফিরে এসেই রোজনামচায় যুক্ত হতে হবে, তাই হাতেও সময় থাকে কম। তার উপর যা এক্সপেক্ট করে এসেছিলাম, এসে দেখি ঠান্ডা তার চেয়েও ঢের বেশি। রোদ প্রায় ওঠে না বললেই চলে। আমরা দুদিনে অন্তত শীতের ওই মিঠে রোদও কিন্তু পাইনি। দিনের অধিকাংশ সময়ই আকাশ মেঘলা। জানি না দেশের রাজধানীর দূষণ এখানে কতটা প্রভাব ফেলে, তবে স্থানীয় কলকারখানার দূষণ যে এখানকার ইমারতগুলির ক্ষতি করছে, বিশেষ করে তাজমহলের, তা কিন্তু গুগল ঘাঁটলেই জানা যায়। সকালবেলায় উঠে এক চক্কর তাজমহলের ভিতর থেকে ঘুরে এসে বেরিয়ে পড়েছি আগ্রা শহরকে ঘুরে দেখার আছিলায়। বিকেলে আবার ট্রেন, তাই যতটা হয় দেখে নেওয়া যাক, ইতিহাসের গুঞ্জনকে বুঝে নেওয়া যাক। আগে থেকেই বলে রাখা গাড়িতে মালপত্র নিয়ে রওনা হয়ে পড়েছি। সারাদিন ঘুরে বিকেলে পৌঁছে দেবে আমাদের আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। সেখান থেকেই রওনা দেব দিল্লির উদ্দেশ্যে। যমুনার শান্ত তীরে এক শ্বেত শুভ্র বিস্ময়। এই কথাটি শুনলে চোখের উপরে প্রথমেই ভেসে ওঠে তাজমহলের প্রতিচ্ছবি। কিন্তু আজ আলোচনার বিষয়বস্তু তাজ নয়, বরং আরও প্রাচীন এক স্থাপত্য। অনেক ইতিহাসবিদ দাবি করেন শাহজাহান নাকি এই স্থাপত্য দেখেই তাজমহল বানানোর অনুপ্রেরণা পেয়েছিলেন। এই স্থাপত্য আকারে ছোট, কিন্তু ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম।
এটিকে অনেকেই বলেন বেবি তাজ, কিন্তু এই নাম যেন তার মহিমাকে ছোট করে। কারণ তাজমহল তৈরির আগেই এই সৌধ দেখিয়েছিল মুঘল স্থাপত্য কোন রাজকীয় পথে এগোবে। এটি হলো ইতমাদ-উদ-দৌলার মাকবারা। এটি এক কন্যার শ্রদ্ধা, সৌন্দর্য আর এক সাম্রাজ্যের ভবিষ্যৎ স্থাপত্যের সূচনা। ভারতের মুঘল সম্রাজ্ঞী নূরজাহান তার পিতা গিয়াসউদ্দিন বেগ ও মাতা আসমত বেগমের স্মৃতিতে নির্মাণ করেছিলেন এই সৌধ। গিয়াসউদ্দিন বেগ উপাধি পেয়েছিলেন ইতমাদ-উদ-দৌলা, অর্থাৎ সাম্রাজ্যের স্তম্ভ। 1620 দশকে সম্রাট জাহাঙ্গীরের শাসনকালেই নির্মিত হয় এই বাগান সমাধি। এটি কেবল একটি সমাধি নয়, এটি এক নারীর ক্ষমতা, বুদ্ধিমত্তা ও নান্দনিকতার প্রতীক। ফার্সি ভাষায় প্যারাডাইস শব্দের অর্থ হল ঘেরা বাগান। চারবাক শৈলীতে বিভক্ত বাগান, চারদিকের প্রবেশদ্বার ও মাঝখানে 2 তলা মার্বেলের সৌধ। এখানে সেই ভাবনাকেই রূপ দেওয়া হয়েছে। 1700 শতকের শুরুতে পারস্য ছিল রাজনৈতিক অস্থিরতায় ক্ষতবিক্ষত। সেই সময় গিয়াসউদ্দিন বেগ ও অন্তঃসত্ত্বা আসমত বেগম সব ছেড়ে পাড়ি দেন হিন্দুস্থানে। কিন্তু সেদিন কে জানতো এই পরিবারের কন্যা মেহেরুন্নিসাই একদিন নূরজাহান নামে ইতিহাসে অমর হবেন। ইতমাদ-উদ-দৌলার সমাধির সৌন্দর্য তার নিখুঁত সূক্ষ্মতায়। এটি বিশাল নয়, বরং কোমল ও মার্জিত। পুরোপুরি সাদা মার্বেলে নির্মিত এই সৌধ সেই সময়ে এক বিপ্লব ছিল। পিয়েত্রাদুরা পদ্ধতিতে রঙিন পাথরে জড়ানো কাজ, ফুল, পেয়ালা, লতা পাতা, প্রতিটি নকশা যেন গয়নার মতো ঝলমল করত। সূর্যের আলো ঢোকার জন্য সূক্ষ্ম জালি বসানো হয়েছে এখানে, যাতে ভেতরের কক্ষগুলো সোনালি আলোয় স্নাত থাকে। মুঘলদের বিশ্বাস ছিল আলোই ঈশ্বরীয় রাজত্বের প্রতীক। এই আলোয় আজও ঝলমল করে এক অভিবাসী পরিবারের গৌরব গাথা। এখান থেকে বেরিয়েই আমরা রওনা হলাম এমন এক স্থাপত্যের অভিমুখে যার নির্মাণ কার্য নিয়ে সংশয় প্রকাশ করা যায়। সম্রাট নিজের মকবরার জন্য যে কৌশল আপন করেছিলেন, দীর্ঘ বিদ্রোহের শেষে পুত্র সিংহাসনে বসে পিতার মৃত্যুর পরে সম্পূর্ণ হেলায় শেষ করলেন তার বাবার মকবরার বাকি কাজ, যার ফলে সম্পূর্ণ ভিন্ন আকার নিল এই সৌধ। সৌন্দর্যের নিরিখে রূপ বদলে গেল তার। তাই ইতিহাসের পাতায় স্থান হলো তার সামান্যই। আমরা এসে উপস্থিত হলাম সিকান্দ্রাতে। সিকান্দ্রা, এখানেই বিশ্রাম করছেন সর্বকালের শ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবর। চারবাক শৈলীর বিশাল বাগানের কেন্দ্রে অবস্থিত এই সমাধি আকবরের ধর্মনিরপেক্ষতা ও সহিষ্ণুতার প্রতীক। তুর্কি প্রথা অনুযায়ী আকবর জীবদ্দশাতেই নিজের সমাধি নির্মাণের কাজ শুরু করেন 1605 সালে। তাঁর মৃত্যুর পর পুত্র জাহাঙ্গীর 1612 সালে এর কাজ সম্পূর্ণ করেন। 5 তলা বিশিষ্ট এই সৌধ পিরামিড আকৃতি। প্রতিটি তলা আগেরটির চেয়ে ছোট।
নিচের 4 তলা লাল বেলে পাথরের আর সর্বোচ্চ তলায় সাদা মার্বেলের প্যাভিলিয়ন। ভেতরের প্রকৃত কবরটি আশ্চর্যজনকভাবে খুবই সাদামাটা, কোনো অলঙ্করণ নেই। যেন আকবর নিজেই বলছেন, ক্ষমতার চেয়েও বিনয় বড়। দক্ষিণ দিকের প্রধান ফটকে কুরআনের আয়াত, ফুল ও জ্যামিতিক নকশা আর ফার্সি ক্যালিগ্রাফি সব মিলিয়ে এক অনন্য শিল্প সম্ভার। এই ফটকের জাঁকজমক অনেকের মতে ফতেহপুর সিক্রির বুলন্দ দরওয়াজার অনুপ্রেরণায় তৈরি। আকবরের সমাধির একদম কাছেই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এক ভঙ্গুর স্থাপত্য, লোধি টাউন, অর্থাৎ লোধির সমাধিসৌধ। এই সিকান্দ্রা অঞ্চলটি গড়ে উঠেছিল কিন্তু সিকান্দার লোধির হাত ধরে। তবে এই সমাধিটি কিন্তু সিকান্দার লোধির নয়। ইতিহাস বলে 1517 সালে আগ্রায় তাঁর মৃত্যু হলেও তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে এবং তাকে সমাধি দেওয়া হয়েছিল আজকের লোধি গার্ডেনে। তবে প্রশ্ন আসে যে এই সমাধিটি কার? ইতিহাসবিদদের মতে এটি সেই সময়ের কোনো অভিজাত অথবা সুলতানের কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের। এই নামহীন সমাধিসৌধের নকশার দিকে যদি তাকানো যায় তবে এটি অষ্টভুজাকার। লাল বেলে পাথরে নির্মিত এই সৌধের মাথায় ছিল প্রশস্ত এক গম্বুজ। কালের নিয়মে ও রক্ষণাবেক্ষণের অভাবে তা আজ সর্বৈব নষ্ট। ভিতরে প্রবেশ করলেই মনে হয় চারিদিকে এক গভীর নিস্তব্ধতা। কেন্দ্রীয় কক্ষটি একেবারেই অনাড়ম্বর, শুধু সমাধি ফলক আর শতাব্দী প্রাচীন নিঃশ্বাস। এখান থেকে বেরিয়ে আমরা রওনা হলাম এমন এক মুঘল কীর্তির দিকে যার সৌন্দর্য অনন্য, মেহতাব বাগ, যাকে শাহজাহান তাজমহলের নকশার এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কল্পনা করেছিলেন। মেহতাব বাগ তাজমহলের ঠিক বিপরীতে উত্তর দক্ষিণ অক্ষ বরাবর অবস্থিত এবং এর আয়তন তাজমহল কমপ্লেক্সের প্রায় হুবাহু প্রতিরূপ। মাঝখান দিয়ে বয়ে চলেছে যমুনা। মেহতাব বাগ ছিল চাঁদের আলোয় স্নাত এক ভোগ বিলাসের উদ্যান, যা মূলত রাতের বেলায় উপভোগ করার জন্যই তৈরি করা হয়েছিল। গ্রীষ্মের প্রচণ্ড তাপ কমে গেলে সম্রাট নৌকায় চেপে এখানে আসতেন। এই জায়গা থেকে তাজমহলের ঝকঝকে সাদা গম্বুজের প্রতিবিম্ব শুধু যমুনার জলে নয়, বাগানের নদীমুখের কাছে অবস্থিত উঁচু অষ্টভুজাকৃতি জলাধারেও পড়ত। যমুনা থেকে টানা জল দিয়ে এই অষ্টভুজ পুকুরের 25টি ফোয়ারা চালু রাখা হতো, যার ফলে জলের উপর এক ক্ষণস্থায়ী কিন্তু ঝলমলে প্রতিফলন সৃষ্টি হতো। মার্বেলের বারাদারি দিয়ে তাজমহলের অপরূপ দৃশ্যকে ফ্রেম করা হয়েছিল। চাঁদের আলোয় প্রতিফলিত করার জন্য সাদা ও হলুদ ফুল লাগানো হয়েছিল। রাতে সুগন্ধ ছড়ায় এমন ফুল যেমন জুঁই আর চাঁপাকে বিশেষভাবে নির্বাচন করা হয়েছিল। রাতের গান গাওয়া পাখিদের আকর্ষণ করতে লাগানো হয়েছিল পথের ধারে রসালো ফলের গাছ। মেহতাব শব্দের অর্থ চাঁদের আলো, আর বাগ মানে উদ্যান। এই সম্পূর্ণ স্থাপত্য কমপ্লেক্সটি একই সময়ে প্যারিসের বাইরে নির্মিত ভার্সাই বাগানের সঙ্গে পাল্লা দেওয়ার মতোই জাঁকজমকপূর্ণ ছিল, অথচ আশ্চর্যজনকভাবে তৈরি হওয়ার
অল্প সময়ের মধ্যেই এটি প্রায় হারিয়ে যায় এবং পুনরাবিষ্কৃত হয় বহু বছর পরে 1990-এর দশকে। কিন্তু কেন এমন হলো? শাহজাহানের সময় নির্মিত এই উদ্যানটি তৈরি হয়েছিল এক ঝুঁকিপূর্ণ বন্যাপ্রবণ সমতলে। নির্মাণের মাত্র 20 বছরের মধ্যেই তার পুত্র ও উত্তরসূরি আওরঙ্গজেব পিতাকে চিঠিতে লেখেন, মেহতাব বাগ সম্পূর্ণভাবে প্লাবিত হয়েছে, ফলে এর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। মুঘল সাম্রাজ্যের পতনের সাথে সাথে এই বাগানও প্রায় বিস্মৃতির অতলে তলিয়ে যায়। মেহতাব বাগ অনুপস্থিত থাকায় জন্ম নেয় ব্ল্যাক তাজের ধারণা। 1665 সালে ফরাসি পর্যটক জন ব্যাপটিস্ট ট্রাভেরনিয়ার প্রথম এই ধারণাকে জনপ্রিয় করেন যে শাহজাহান নাকি এখানে নিজের জন্য একটি কালো মার্বেলের সমাধিসৌধ ব্ল্যাক তাজ নির্মাণ করতে চেয়েছিলেন। 1993 সাল পর্যন্ত মেহতাব বাগ পুনরাবিষ্কৃতই হয়নি। ওই বছর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ঐতিহাসিক স্থানটি নতুন করে খুঁজে পায়। পরে 2014 সালে ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড ও এএসআই একসঙ্গে এই বাগানের সংরক্ষণ ও পুনরুদ্ধারের পরিকল্পনা গ্রহণ করে, যাতে আবার তার হারানো জাদু ফিরে আসে। সম্ভবত এটিই ছিল সম্রাট শাহজাহানের মহৎ পরিকল্পনা, নদীকে তার নকশার কেন্দ্রে স্থাপন করা, উত্তরে পবিত্র সমাধিসৌধ এবং তার ঠিক বিপরীতে এক আনন্দ বাগান। এর আগে বা পরে এত বৃহৎ পরিসরের এমন কোনো স্মৃতিসৌধ আর নির্মিত হয়নি। মেহতাব বাগ থেকে বেরিয়ে রওনা হলাম আগ্রার অন্যতম আরো একটি স্থাপত্য আগ্রা কিল্লার দিকে। কিন্তু হাতে সময় কম, কিছুই সেভাবে দেখতে পারবো না বুঝতে পারলাম। কাউন্টার থেকে টিকিট নিয়ে ভিতরের পথ ধরলাম। হাতে সময় আছে মাত্র 30 মিনিট। এদিকে ভিড়ও প্রচণ্ড। কিছুটা সময় ইতিহাসের সান্নিধ্যে কাটাবো সেই ধারণা নিয়েই প্রবেশ করলাম। এই আগ্রা দুর্গ অনেক কিছুর সাক্ষী থেকেছে বহু শতাব্দী ধরে। যে দুর্গ এক সময় ক্ষমতার কেন্দ্র ছিল, তা পরে হয়েছিল ভালোবাসার বন্দিশালা। এই দুর্গের ইতিহাস শুরু হয় সম্রাট আকবরের হাত ধরে। 1565 সালে নির্মাণ কাজ শুরু হয় এই দুর্গে এবং খুব কম সময়ের মধ্যেই এটিকে গড়ে তোলা হয় মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক ও সামরিক কেন্দ্র হিসেবে। পরবর্তীকালে এই দুর্গই হয়ে ওঠে মুঘল রাজনীতির হৃদয়। এখান থেকেই শাসন চলত উত্তর ভারতের বিশাল অংশে। দরবার বসত দেওয়ানি আমে, আর রাজ্যপাঠের সিদ্ধান্ত নেওয়া হতো দেওয়ানি খাসে। তবে জীবনের শেষ প্রান্তে এসে এই দুর্গই হয়ে উঠেছিল মুঘল সম্রাট শাহজাহানের কাছে কারাগার। পুত্র ঔরঙ্গজেব পিতাকে এই আগ্রা দুর্গতেই বন্দি বানিয়ে রেখেছিলেন। শাহজাহান বন্দি ছিলেন মুসাম্মান বুর্জে। এই মিনারের জানলা দিয়েই তিনি দিনের পর দিন তাকিয়ে থাকতেন তার প্রিয় স্ত্রীর স্মৃতিসৌধ তাজমহলের দিকে। লাল বেলে পাথরে নির্মিত এই দুর্গ একদিকে যেমন শক্তিশালী, অপরদিকে আবার শৈল্পিক। মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য ইসলামী জ্যামিতিক আকার, পারস্যের শিল্পশৈলী ও ভারতীয় শিল্পরীতির অপূর্ব মিশেল স্পষ্টভাবে ধরা পড়ে এখানকার প্রাসাদ, মসজিদ আর দরবারগুলোতে। এই কেল্লার কোনো এক নিরিবিলি কোণে দাঁড়ালে
আজও উপলব্ধি করা যায় ইতিহাসের দীর্ঘশ্বাস। এদিকে ঘড়ির কাঁটা জানিয়ে দিয়েছে সময় হয়ে এসেছে। এই যাত্রায় এইটুকুই। তবে কেল্লার আনাজ কানাজ ঘুরে দেখে ইতিহাসের সাক্ষী থাকার জন্য যে আবার এখানে আসতেই হবে তা বেশ বুঝতে পারলাম। হয়তো শীঘ্রই পদধূলি দিতে হবে এই ঐতিহাসিক শহরে। এইসব ভাবতে ভাবতেই স্টেশনের পথ ধরলাম। সন্ধ্যার গতিমান এক্সপ্রেস ধরে রওনা দেব দিল্লির উদ্দেশ্যে। স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতেই ট্রেন আসার ঘোষণা হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ট্রেন এসে দাঁড়ালো আমাদের সামনে। আমরা উঠে নির্দিষ্ট সিটে বসতেই কিছুক্ষণের পর দিয়ে গেল সন্ধ্যার আহার। চিকেন রোল সহযোগে আমাদের আহার কিন্তু বেশ ভালোই হলো। এদিকে ট্রেন তীব্র গতিতে এগিয়ে চলল দিল্লির অভিমুখে। আজ তবে এখানেই সাইন অফ করছি। দিল্লির ভিডিও নিয়ে ফিরে আসছি খুব শিগগির। ততক্ষণ আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে।